আসসালামু আলাইকুম। স্বাগতম হরর বাংলাতে। আজকের গল্পটা শুধু একটা ভৌতিক গল্প নয়, এটা এমন এক রাতের কাহিনী যেই রাতের কথা মনে পড়লে এখনো অনেক মানুষের বুক কেঁপে ওঠে। ভাবুন তো, একটা বহুদিনের পরিত্যক্ত হাসপাতাল, ভাঙা কেবিন, জং ধরা স্ট্রেচার, দেয়ালে শুকিয়ে যাওয়া রক্তের মতো কালচে দাগ, আর গভীর রাত হলেই করিডোর জুড়ে ভেসে আসে রোগীদের কান্না, ডাক্তারদের চিৎকার আর সেই শব্দ, আমারে বাঁচান। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হল, যারা সেই হাসপাতালের ভেতরে রাত কাটানোর সাহস করেছিল, তাদের অনেকেই আর কখনো স্বাভাবিক মানুষ হয়ে ফিরতে পারেনি। আজকের গল্প হন্টেড হাসপাতাল। লাইট বন্ধ করে, হেডফোন কানে দিয়ে গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের ঘটনাটা আপনার ঘুম কেড়ে নিতে পারে। হন্টেড হাসপাতাল। বৃষ্টি পড়তেছিল টুপটাপ। আকাশে বিদ্যুৎ চমকাইলেই চারপাশ কয়েক সেকেন্ডের জন্য সাদা হয়ে উঠত, তারপর আবার সবকিছু অন্ধকার। রাত তখন প্রায় 12টা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা পুরনো ভবন অন্ধকারের মধ্যে এমনভাবে মাথা উঁচু করেছিল যেন বহু বছর ধরে কারো অপেক্ষায় আছে। বাইরের লোহার গেটটা অর্ধেক খোলা। বাতাস লাগলেই ক্যাচ ক্যাচ শব্দ করে দুলে উঠত। ভবনের দেয়ালে বড় বড় অক্ষরে একসময় হাসপাতালের নাম লেখা ছিল। এখন অক্ষরগুলোর অর্ধেক খসে পড়েছে। মনে হয় অনেক বছর আগে এখানে মানুষ বাঁচানোর চেষ্টা হতো। এখন এখানে শুধু মৃত্যু বাস করে। লোকজন এই হাসপাতালের পাশ দিয়ে রাতের বেলা হাঁটে না। দিনেও খুব দরকার না হলে কেউ আসে না। বয়স্ক মানুষরা বলে, এই হাসপাতালের ভেতরে যারা মারা গিয়েছিল, তারা কেউ এখান থেকে যেতে পারেনি। বিশেষ করে তৃতীয় তলা। সেখানে নাকি এখনো মাঝরাতে রোগীরা ডাক্তার ডাকে। আর অপারেশন থিয়েটারে আজও নাকি অপারেশন হয়। শুধু ডাক্তারদের দেখা যায় না, শুধু শোনা যায় লোহার যন্ত্রের ঠকঠক শব্দ আর কারো অসহ্য চিৎকার। এসব গল্প শুনে বেশিরভাগ মানুষ ভয় পায়, কিন্তু সবাই না। কিছু মানুষ থাকে যারা ভয়কে প্রমাণ করতে চায়। তাদেরই একজন ছিল রিয়াদ। বয়স 27। ভিডিও বানায়। ভূত প্রেতে বিশ্বাস করে না। ওর একটাই কথা, যা দেখা যায় না সেটা আমি বিশ্বাস করি না। ওর 3 জন বন্ধু ছিল, সুমন, নাফিস আর কায়েস। 4 জন ঠিক করল, আজ রাতেই হাসপাতালে ঢুকবে, ভিডিও করবে, তারপর সবাইকে দেখিয়ে দেবে ভূত বলে কিছু নেই। বৃষ্টি আরও জোরে নামতে শুরু করল। 4 জন টর্চ জ্বালিয়ে গেটের সামনে দাঁড়াল। গেটটা ঠেলে খুলতেই ক্যাচ এমন একটা শব্দ হল। মনে হল অনেক বছর পরে কেউ এই দরজা খুলল। ভেতরে ঢুকেই একটা গন্ধ নাকে এলো। পুরনো ওষুধ, স্যাঁতসেঁতে দেয়াল, আর যেন পচা মাংসের গন্ধ। সুমন নাক চেপে বলল, এই গন্ধটা কি রে? রিয়াদ হেসে বলল, পুরান বিল্ডিং, ইঁদুর টিদুর মইরা আছে। কায়েস কিছু বলল না। ওর চোখ বারবার করিডোরের শেষ মাথার দিকে চলে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ একজন দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই কেউ নেই। চারদিকে শুধু ভাঙা হুইল চেয়ার, ছেঁড়া পর্দা, জং ধরা বেড, আর দেয়ালে ফাঙ্গাস। নাফিস ক্যামেরা চালু করে বলল, বন্ধুরা, আমরা এখন হাসপাতালের ভেতরে আছি। সবাই বলে এখানে নাকি ভূত আছে। আজকে দেখা যাক সত্যি কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ ওদের পিছনে ঠাস, কেউ যেন জোরে একটা দরজা বন্ধ করল। 4 জন একসাথে ঘুরে দাঁড়াল। কেউ নেই। দরজাটা নিজে থেকেই দুলছে। বাতাস। হয়তো। রিয়াদ গিয়ে দরজা খুলল।
বাইরে কেউ নেই। আবার ভেতরে ঢুকল। 10 সেকেন্ডও যায়নি। দরজাটা আবার ধাম বন্ধ। এবার আর কেউ হাসল না। কায়েস ধীরে ধীরে বলল, আমার ভালো লাগতেছে না। রিয়াদ বিরক্ত হয়ে বলল, ভয় পাইছস? না, কিন্তু কেউ যেন আমাদের দেখতেছে। এই কথাটা বলার পর করিডোরের অনেক দূর থেকে একটা খুব ক্ষীণ শব্দ ভেসে এল। টিং, যেন হাসপাতালের পুরনো কলিং বেল। তারপর আরেকটা টিং, তারপর একটার পর একটা টিং 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 টিং। 4 জন একে অন্যের দিকে তাকাল। এই হাসপাতালের তো বহু বছর আগে বিদ্যুৎ সংযোগই কেটে দেওয়া হয়েছে। তাহলে বেল বাজছে কিভাবে? নাফিস ফিসফিস করে বলল, শুনছস? সুমনের গলা শুকিয়ে গেছে। চল ফিরে যাই। রিয়াদ জেদ ধরে সামনে হাঁটা শুরু করল। করিডোরের শেষ মাথায় একটা নার্স স্টেশন। সেখানে পৌঁছাতেই টর্চের আলো একবার জ্বলে, একবার নিভে গেল। তারপর সম্পূর্ণ অন্ধকার। চারদিকে শুধু বৃষ্টির শব্দ আর কারো ভারী শ্বাস নেওয়ার আওয়াজ। কিন্তু ওদের 4 জনের কেউই তখন শ্বাস নিচ্ছিল না। অন্ধকারটা যেন হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠল। চারপাশে এমন নিস্তব্ধতা নেমে এলো, মনে হচ্ছিল এই ভবনের প্রতিটা ইট, প্রতিটা দেয়াল, প্রতিটা ভাঙা জানালা শ্বাস নিচ্ছে। নাফিস কাঁপা গলায় বলল, টর্চটা জ্বালা, তাড়াতাড়ি। রিয়াদ বারবার সুইচ চাপতে লাগল। 1 বার, 2 বার, 3 বার। হঠাৎ করেই টর্চটা জ্বলে উঠল। আলো পড়তেই সবাই জমে গেল। ওদের সামনে মেঝের ওপর কাদা মাখা পায়ের ছাপ। একটা না, 2টা না, অনেকগুলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সবগুলো পায়ের ছাপ একই দিকে যায়নি। কিছু সামনে গেছে, কিছু পেছনে, আর কিছু যেন দেয়ালের ভেতরে গিয়েই শেষ হয়ে গেছে। সুমন হাঁটু গেড়ে বসে দেখল, পায়ের ছাপগুলো একেবারে টাটকা। মনে হচ্ছে এইমাত্র কেউ হেঁটে গেছে। কিন্তু বাইরে তো বৃষ্টি। ভেতরে আসলে গেট দিয়ে আসার কথা। তাহলে ওদের আগে কে ঢুকেছে? রিয়াদ বলল, হয়তো কেউ থাকে এখানে। কায়েস মাথা নাড়ল। মানুষ হলে ডাক দিত। ওরা ধীরে ধীরে পায়ের ছাপ অনুসরণ করে এগোতে লাগল। করিডোরের ডান পাশে একটা কেবিন। দরজার ওপর মরিচা ধরা নম্বর ঝুলছে। দরজাটা অল্প ফাঁক হয়ে আছে। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। এমন ঠান্ডা যেন বরফের ঘর। রিয়াদ দরজাটা ধাক্কা দিল। ক্যাচ! দরজাটা খুলতেই টর্চের আলো পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। ভাঙা একটা হাসপাতালের বেড, মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের বোতল, দেয়ালের রং উঠে গেছে, আর কোনায় একটা পুরনো হুইল চেয়ার। সবকিছু স্বাভাবিকই লাগছিল। ঠিক তখনই হুইল চেয়ারটা নিজে থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। 4 জনের বুক ধক করে উঠল। কেউ একজন যেন অদৃশ্য হাতে সেটাকে ঘুরিয়ে দিল। কিন্তু সেখানে কেউ নেই। সুমন চিৎকার করে উঠল, কে আছে? কোনো উত্তর নেই। শুধু হুইল চেয়ারটা এবার আস্তে আস্তে সামনে এগোতে শুরু করল। চাকা ঘোরার শব্দ। কিড, কিড, কিড। ঘরের এক কোণা থেকে আরেক কোণায় চলে গেল। তারপর একেবারে থেমে গেল। নাফিসের হাতে ধরা ক্যামেরাটা কাঁপছে। সে ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে হঠাৎ চিৎকার দিল, রিয়াদ! সবাই স্ক্রিনের দিকে তাকাল। বাস্তবে ঘরে 4 জন মানুষ, কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে 5 জন। একটা সাদা কাপড় পরা মানুষ ওদের পেছনে দাঁড়িয়ে আছে, মাথা নিচু,
মুখ দেখা যাচ্ছে না। রিয়াদ তাড়াতাড়ি পেছনে ঘুরল। কেউ নেই। আবার ক্যামেরার দিকে তাকাল। আছে, একদম পরিষ্কার। ওদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে। নাফিস ভয়ে ক্যামেরা নামিয়ে ফেলল। আবার তুলতেই কেউ নেই। ঘরের ভেতর আবার নীরবতা। ঠিক তখনই দেয়ালের ওপাশ থেকে ভেসে এল একটা শিশুর কান্না। একেবারে ছোট্ট বাচ্চা। মা, মা, আমারে নিয়ে যাও। সুমনের মুখ সাদা হয়ে গেল। এই হাসপাতালে তো বাচ্চাদের ওয়ার্ড ছিল নাকি? কেউ উত্তর দিতে পারল না। শিশুর কান্নাটা ধীরে ধীরে জোরে হতে লাগল। তারপর হঠাৎ থেমে গেল। তার জায়গায় শোনা গেল একজন নারীর আর্তনাদ। এমন আর্তনাদ যেন অপারেশন টেবিলে কেউ মৃত্যুর সঙ্গে লড়ছে। কায়েস আর দাঁড়াতে পারল না। আমি যামু, এইখান থাইকা এখনই যামু। সে দৌড়ে করিডোরে বেরিয়ে গেল। বাকি তিনজনও পেছনে ছুটল। কিন্তু করিডোরে বেরিয়েই সবাই থেমে গেল। যে পথ দিয়ে ওরা এসেছিল সেটা নেই। তার জায়গায় লম্বা একটা করিডোর। দুই পাশে অসংখ্য দরজা। প্রতিটা দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। রিয়াদ অবাক হয়ে বলল, আমরা তো এই রাস্তা দিয়ে আসি নাই। নাফিস কাঁপা গলায় বলল, আমরা কি পথ হারাইছি? ঠিক তখনই সব দরজার ভেতর থেকে একসঙ্গে শব্দ আসতে শুরু করল। ঠক ঠক ঠক। মনে হচ্ছে ভেতর থেকে কেউ দরজায় মাথা ঠুকছে। ধীরে ধীরে শব্দ বাড়তে লাগল। ঠক ঠক ঠক। ঠাস ঠাস ঠাস। এবার যেন শত শত মানুষ একসঙ্গে দরজা পেটাতে লাগল। চারজন ভয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে। কোথায় যাবে বুঝতে পারছে না। হঠাৎ করিডোরের একেবারে শেষ মাথায় একটা আলো জ্বলে উঠল। সেই আলোর নিচে দাঁড়িয়ে আছে একজন নার্স। সাদা পোশাক, মাথায় পুরনো ক্যাপ, হাতে একটা লণ্ঠন। মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে হাত তুলে ইশারা করল, এদিকে আসো। তার কণ্ঠটা ছিল অস্বাভাবিক শান্ত। কিন্তু সেই শান্ত কণ্ঠের ভেতরে এমন একটা শীতলতা ছিল যা শুনে রক্ত হিম হয়ে যায়। রিয়াদ ফিসফিস করে বলল, ও মানুষ? সুমন মাথা নাড়ল। মানুষ হইলে ওর পা মাটিতে থাকত। চারজন একসঙ্গে নিচের দিকে তাকাল। আর তারপর তাদের বুকের ভেতরটা যেন জমে বরফ হয়ে গেল। নার্সটা দাঁড়িয়ে নেই। সে মাটি থেকে প্রায় 1 হাত ওপরে ভাসছে। আর ধীরে ধীরে, কোনো শব্দ ছাড়াই, ওদের দিকেই এগিয়ে আসছে। নার্সটা ধীরে ধীরে ভেসে এগিয়ে আসছিল। তার হাতে ধরা লণ্ঠনের হলদে আলো করিডোরের দেয়ালে পড়ে লম্বা ছায়া তৈরি করছিল। কিন্তু অদ্ভুত বিষয় হল, নার্সটার নিজের কোনো ছায়া ছিল না। চারজনের কারো মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছিল না। শুধু নিজেদের বুকের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছিল। হঠাৎ নার্সটা থেমে গেল। তারপর খুব আস্তে মাথাটা ওপরে তুলল। লণ্ঠনের আলো মুখে পড়তেই সবার শরীর অবশ হয়ে গেল। মুখের অর্ধেকটা যেন পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে। বাকি অর্ধেকের চামড়া ঝুলে আছে। 2 চোখ থাকার জায়গায় শুধু কালো গর্ত। কিন্তু সেই গর্তের ভেতর থেকে লালচে আগুনের মতো আলো জ্বলছে। তার ঠোঁট নড়ল। খুব ধীরে। রোগী আইছে। কথাটা শুনে কায়েস চিৎকার করে দৌড় দিল। তার পেছনে সুমন, নাফিস আর রিয়াদও প্রাণপণে ছুটতে লাগল। করিডোরটা যেন শেষই হচ্ছিল না। যতই দৌড়ায়, শেষ মাথাটা ততই দূরে সরে যাচ্ছে। পেছন থেকে আবার সেই নার্সের কণ্ঠ ভেসে এল, পালাইয়া লাভ নাই, সবাইরে ভর্তি করা হয়। হঠাৎ সামনে একটা সিঁড়ি দেখা গেল। চারজন এক মুহূর্ত দেরি না করে ওপরে উঠে গেল। সিঁড়ির প্রতিটা ধাপে ধুলো জমে আছে।
কিন্তু ধুলোর ওপর স্পষ্ট দেখা যাচ্ছে কারো খালি পায়ের ছাপ। ছাপগুলো ঠিক ওদের সামনেই তৈরি হচ্ছে, যেন অদৃশ্য কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। নাফিস কাঁপা গলায় বলল, দেখছস? রিয়াদ এবার কোনো উত্তর দিল না। ওর মুখের আত্মবিশ্বাস অনেক আগেই হারিয়ে গেছে। দ্বিতীয় তলায় উঠতেই একটা বরফ শীতল বাতাস এসে সবাইকে কাঁপিয়ে দিল। এখানে নিচতলার চেয়েও বেশি অন্ধকার। দুই পাশে সারি সারি কেবিন, প্রতিটা দরজায় মরিচা ধরা তালা। কিন্তু একটা কেবিনের ভেতর থেকে ক্ষীণ আলো বের হচ্ছে। চারজন খুব আস্তে এগিয়ে গেল। দরজার ছোট্ট কাঁচটা ভাঙা। রিয়াদ ভেতরে উঁকি দিল, তারপর সঙ্গে সঙ্গে দুই পা পিছিয়ে এল। মুখটা সাদা হয়ে গেছে। নাফিস বলল, কি দেখলি? রিয়াদ কোনো কথা বলল না, শুধু কাঁপা হাতে ভেতরের দিকে ইশারা করল। সুমন উঁকি দিতেই তার গলা দিয়ে চাপা চিৎকার বেরিয়ে এল। ভেতরে একটা অপারেশন টেবিল। টেবিলের ওপর একজন মানুষ শুয়ে আছে। চারদিকে কয়েকজন ডাক্তার আর নার্স দাঁড়িয়ে। সবাই অপারেশন করছে, কিন্তু কারো মুখ নেই। মাথা আছে, হাত আছে, শরীর আছে, শুধু মুখের জায়গাটা একেবারে মসৃণ। তবুও তারা যেন একে অপরের সঙ্গে কথা বলছে। অপারেশনের যন্ত্রের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। টিন, টান, খচ খচ। তারপর হঠাৎ টেবিলে শুয়ে থাকা মানুষটা চোখ খুলে ফেলল। সে সরাসরি দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমারে বাঁচান। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তারপর টেবিলের ওপর শুয়ে থাকা মানুষটার ঘাড়টা ধীরে ধীরে ঘুরে 180 ডিগ্রি পেছনের দিকে চলে গেল। চোখ দুটো রক্তে ভরে উঠল। সে এবার গর্জে উঠল, তোমরাও ভর্তি হইবা। ঠিক সেই মুহূর্তে দরজাটা নিজের থেকেই ধাম করে খুলে গেল। ভেতরের সব মুখহীন ডাক্তার একসঙ্গে থেমে গেল। তারপর ধীরে ধীরে একসঙ্গে চারজনের দিকেই মাথা ঘুরিয়ে তাকাল। কক্ষের ভেতর এমন এক নীরবতা নেমে এল, যেন মৃত্যু নিজেই শ্বাস আটকে দাঁড়িয়ে আছে। আর পরের মুহূর্তেই সব মুখহীন মানুষ একসঙ্গে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে দৌড়ে আসতে শুরু করল। অপারেশন থিয়েটারের ভেতর থেকে একসঙ্গে ছুটে আসা মুখহীন মানুষগুলোর পায়ের শব্দে পুরো তলাটা কেঁপে উঠল। ঠক ঠক ঠক। মনে হচ্ছিল একসঙ্গে শত শত মানুষ দৌড়াচ্ছে। রিয়াদ চিৎকার করে উঠল, দৌড়! চারজন প্রাণপণে ছুটতে লাগল। করিডোরের বাতিগুলো একটার পর একটা নিজে থেকেই জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। জ্বলে, নিভে, জ্বলে, নিভে। প্রতিবার আলো জ্বলতেই দেখা যাচ্ছে মুখহীন ডাক্তারগুলো আরও কাছে চলে এসেছে। আলো নিভলেই তারা অদৃশ্য। আবার আলো জ্বলতেই আরও কাছে। শেষবার আলো জ্বলতেই তাদের সঙ্গে দূরত্ব 5 হাতেরও কম। তাদের হাতে মরিচা ধরা সার্জিক্যাল ছুরি, করাত, কাঁচি আর লম্বা সূঁচ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের চলার ভঙ্গি। তারা দৌড়াচ্ছিল না, মাটির ওপর ভেসে আসছিল, কোনো শব্দ ছাড়া। শুধু যন্ত্রগুলো একে অপরের সঙ্গে থেকে ঠক ঠক আওয়াজ করছিল। কায়েস পেছনে তাকাতেই হোঁচট খেয়ে পড়ে গেল। তার টর্চটা গড়িয়ে অনেক দূরে চলে গেল। টর্চের আলো ঘুরতে ঘুরতে একসময় করিডোরের বাঁদিকের দেয়ালে পড়ল। আর তখনই চারজন একসঙ্গে দেখল, দেয়ালের গায়ে শত শত হাতের ছাপ। শুধু হাতের ছাপ না, নখ দিয়ে আঁচড়ানোর দাগ। কেউ যেন মরার আগে প্রাণপণে দেয়াল খামচে ধরেছিল। দাগগুলোর মাঝখানে রক্ত দিয়ে লেখা, পিছনে তাকিও না। রিয়াদ কায়েসকে টেনে তুলল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কায়েসের কাঁধে কেউ একজন হাত রাখল। হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। চারজন একসঙ্গে ঘুরে তাকাল। মুখহীন ডাক্তারদের একজন। সে খুব ধীরে কায়েসের কানে মুখ নিয়ে গেল। যদিও তার মুখ ছিল না, তবুও একটা শব্দ ভেসে এল, অপারেশন শুরু।
তারপর সে এমন জোরে কায়েসকে টেনে নিল যে রিয়াদের হাত ছুটে গেল। কায়েস চিৎকার করে উঠল, রিয়াদ, বাঁচা! সুমন ঝাঁপিয়ে পড়ে কায়েসের পা ধরে ফেলল। রিয়াদ আর নাফিসও টানতে লাগল। একদিকে তিনজন, আরেকদিকে সেই মুখহীন ডাক্তার। হঠাৎ আরও চারজন মুখহীন ডাক্তার এসে কায়েসকে ধরে ফেলল। এক টানে তাকে অন্ধকার অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে গেল। দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে ভেসে এল কায়েসের বুকফাটা চিৎকার, না, আমারে কাটবেন না, আল্লাহ! তারপর করাত চলার শব্দ, ঘর ঘর, ঘর ঘর, ধাতব যন্ত্রের ঠকঠক। আর একসময় সব শব্দ থেমে গেল। করিডোর আবার নিস্তব্ধ, এমন নিস্তব্ধতা যেন কিছুই ঘটেনি। নাফিস কাঁদতে কাঁদতে দরজায় লাথি মারতে লাগল। কায়েস, কায়েস! কোনো উত্তর নেই। রিয়াদ কাঁপা হাতে দরজার হাতল ধরল, আস্তে করে চাপ দিল। দরজাটা এবার নিজে থেকেই খুলে গেল। ঘরের ভেতরে ঢুকেই তিনজন থমকে দাঁড়াল। অপারেশন টেবিল ফাঁকা, মেঝে পরিষ্কার, এক ফোঁটা রক্ত নেই। মনে হচ্ছে এই ঘরে বহু বছর ধরে কেউ আসেনি। শুধু টেবিলের ওপর একটা পুরনো রোগীর ফাইল। ফাইলটার ওপরে ধুলো নেই, যেন এইমাত্র কেউ রেখে গেছে। রিয়াদ সেটা খুলল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, রোগী নম্বর 13, নাম কায়েস, ভর্তির সময় আজ রাত। তিনজনের শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু আরও ভয়ঙ্কর বিষয়টা ছিল পরের পাতায়। সেখানে আরও 3টা নাম লেখা। রোগী নম্বর 14, সুমন। রোগী নম্বর 15, নাফিস। রোগী নম্বর 16, রিয়াদ। সব নামের পাশে লাল কালিতে লেখা মাত্র 2টি শব্দ, অপেক্ষমান। ঠিক তখনই ঘরের কোনায় রাখা পুরনো হার্ট মনিটর, যেটার কোনো বিদ্যুৎ সংযোগই নেই, নিজে থেকেই চালু হয়ে উঠল। বিপ বিপ বিপ। তারপর স্ক্রিনে একের পর এক হৃদস্পন্দনের রেখা উঠতে লাগল। 1টা, 2টা, 3টা, 4টা। রিয়াদ গুনতে গিয়ে হঠাৎ থেমে গেল। স্ক্রিনে 4টি নয়, 5টি হৃদস্পন্দনের রেখা চলছে। মানে ঘরের ভেতরে 3জন নয়, আরও একজন আছে। ধীরে ধীরে 3জন একই সঙ্গে পেছনের দিকে ঘুরে তাকাল। অপারেশন টেবিলের ওপর একজন বসে আছে, মাথা নিচু, সারা শরীরে সাদা কাপড়। তার 2 হাত থেকে ধীরে ধীরে কালচে রক্ত মেঝেতে পড়ছে। টুপ টুপ টুপ। হঠাৎ সে মাথা তুলল। রিয়াদের বুকের ভেতরটা যেন থেমে গেল। ওটা কায়েস, কিন্তু ওর 2 চোখ নেই। ঠোঁটে অস্বাভাবিক একটা হাসি, আর বুকের মাঝখানে সেলাই করা বিশাল দাগ। কায়েস ধীরে ধীরে হাসতে হাসতে বলল, তোরা এত দেরি করলি কেন? ডাক্তাররা তোদের জন্যই অপেক্ষা করতেছে। কায়েসের ঠোঁটের কোণে হাসিটা ধীরে ধীরে আরও চওড়া হতে লাগল। ওর মুখের চামড়া টান খেয়ে এমনভাবে ফেটে যাচ্ছিল যেন বহুদিন শুকিয়ে থাকা কোনো মুখোশ ছিঁড়ে যাচ্ছে। চোখ থাকার জায়গায় শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতর যেন অসংখ্য ছোট ছোট চোখ নড়ছে। নাফিস কাঁদতে কাঁদতে বলল, তুই তুই কায়েস না। কায়েস মাথা কাত করল। তারপর এমন এক গলায় হাসল যেটা মানুষের গলা হতে পারে না। হি 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 হি। সেই হাসির সঙ্গে আরও অনেকগুলো হাসি মিশে গেল। মনে হল পুরো হাসপাতাল জুড়ে শত শত মানুষ একই সঙ্গে হাসছে। হঠাৎ কায়েসের বুকের সেলাইগুলো একটার পর একটা খুলে যেতে শুরু করল। ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়ে। রিয়াদ আর সুমন পেছনে সরে গেল। সেলাই পুরো খুলে যেতেই বুকের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। সেই ধোঁয়ার ভেতর অসংখ্য মানুষের মুখ। কেউ কাঁদছে,
কেউ সাহায্য চাইছে, কেউ চিৎকার করছে, কেউ আবার শুধু তাকিয়ে আছে। একসঙ্গে শত শত কণ্ঠ ভেসে এলো, আমাদেরও বাঁচাও, আমাদেরও বের করো, আমরা এখনো বেঁচে আছি। নাফিস দুই কান চেপে ধরে বসে পড়ল। থামো। কিন্তু শব্দ থামল না, বরং আরও জোরে হতে লাগল। ঠিক তখনই পুরো ঘর কেঁপে উঠল। দেয়ালের প্লাস্টার খসে পড়তে লাগল। ছাদের ওপর কোথাও ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। ঘরর ঘরর ঘরর। রিয়াদ টর্চের আলো ছাদের দিকে ফেলতেই বুকের রক্তহীন হয়ে গেল। ছাদের সঙ্গে উল্টো হয়ে আটকে আছে একজন মানুষ। না, একজন না, অনেকজন। 10 জন, 20 জন, হয়তো তারও বেশি। সবাই সাদা হাসপাতালের পোশাক পরে আছে। তাদের হাত পা মাকসার মতো বাঁকানো, মাথা নিচের দিকে ঝুলছে, আর প্রত্যেকের চোখ পুরোপুরি খোলা। একসঙ্গে তারা 3 জনের দিকে তাকিয়ে আছে। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর সবাই একসঙ্গে ছাদ থেকে লাফ দিল। ধপ ধপ ধপ। পুরো ঘর ভরে গেল বিকৃত দেহে। তারা 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে এগোতে লাগল। মানুষের মতো না, ক্ষুধার্ত কোনো জন্তুর মতো। রিয়াদ আর 1 সেকেন্ডও দাঁড়াল না। সে দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিল। সুমন আর নাফিসও পেছনে। করিডোরে বেরিয়েই তারা দেখল হাসপাতালের পুরো পরিবেশ বদলে গেছে। এখন আর ভাঙাচোরা নয়, সবকিছু নতুন। দেয়ালে সাদা রং, বাতি জ্বলছে, নার্সরা হাঁটছে, ডাক্তাররা কথা বলছে, রোগীরা বেড়ে শুয়ে আছে। মনে হচ্ছে হাসপাতালটা একেবারে স্বাভাবিকভাবে চলছে। রিয়াদ হাঁপাতে হাঁপাতে থেমে গেল। এটা কিভাবে সম্ভব? একজন ডাক্তার তাদের পাশ দিয়ে হেঁটে গেল। তিনি যেন ওদের দেখতেই পেলেন না। একজন নার্স স্ট্রেচার ঠেলে নিয়ে যাচ্ছে। একজন বৃদ্ধ রোগী কাশছেন। দূরে একজন শিশু হাসছে। সবকিছু এতটাই স্বাভাবিক যে মনে হচ্ছে কয়েক মুহূর্ত আগের ভয়ঙ্কর ঘটনাগুলো শুধু দুঃস্বপ্ন ছিল। নাফিস ধীরে ধীরে বলল, হয়তো আমরা বাঁচছি। কথাটা শেষ হতেই করিডোরের শেষ প্রান্তে থাকা বটঘড়িটা রাত 12টা বাজাল। ঢং ঢং ঢং। 12 বার ঘণ্টা বাজতেই পুরো হাসপাতাল এক মুহূর্তে থেমে গেল। যে যেখানে ছিল সেখানেই স্থির। ডাক্তার হাঁটার মাঝখানে থেমে গেছে। নার্সের হাত মাঝাকাশে। স্ট্রেচারের চাকা আর ঘুরছে না। রোগীর কাশি বন্ধ, শিশুর হাসি বন্ধ। পুরো হাসপাতাল নিস্তব্ধ। তারপর একসঙ্গে সবাই ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রিয়াদের দিকে তাকাল। শত শত চোখ, শত শত দৃষ্টি, কিন্তু কোনো শব্দ নেই। তারপর একই সঙ্গে সবার ঠোঁট নড়ল। একই বাক্য, একই স্বর, একই গতি। নতুন রোগী আইছে। সঙ্গে সঙ্গে হাসপাতালের সব দরজা একসঙ্গে খুলে গেল। ধাম ধাম ধাম। প্রতিটি কেবিন থেকে রোগীরা বেরিয়ে আসতে লাগল। কারো হাত নেই, কারো মুখ ব্যান্ডেজে মোড়া, কারো বুক চেরা, কারো শরীর সেলাই করা। কেউ হুইল চেয়ারে, কেউ স্ট্রেচারে শুয়েও নিজে নিজে এগিয়ে আসছে। তাদের চোখে একটাই ক্ষুধা, নতুন রোগী। রিয়াদ বুঝে গেল ওরা হাসপাতালের ভেতরে ঢোকেনি, হাসপাতালটাই ওদের নিজের ভেতরে টেনে নিয়েছে। আর এখান থেকে বের হওয়ার রাস্তা হয়তো কোনোদিন ছিলই না। রিয়াদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে 1 পা পিছিয়ে যেতেই পেছনে ঠান্ডা কিছুর সঙ্গে ধাক্কা খেল। ধীরে ধীরে ঘুরে তাকাল। একটা স্ট্রেচার, সাদা কাপড়ে ঢাকা। কাপড়ের নিচে স্পষ্ট বোঝা যাচ্ছে একজন মানুষ শুয়ে আছে। স্ট্রেচারের নিচে ধীরে ধীরে রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। টুপ টুপ
চুপ। সুমন ফিসফিস করে বলল, কাপড়টা নড়তেছে। সত্যি। সাদা কাপড়টা আস্তে আস্তে উঠানামা করছে, যেন ভেতরের মানুষটা এখনো শ্বাস নিচ্ছে। নাফিস কাঁপা গলায় বলল, পালাই। কিন্তু পা যেন কারো শিকলে বাঁধা, 1 ইঞ্চিও নড়ছে না। হঠাৎ স্ট্রেচারটা নিজে থেকেই সামনে এগোতে শুরু করল। কোনো মানুষ ঠেলছে না, চাকা ঘুরছে। কিড, কিড, কিড সোজা এসে রিয়াদের সামনে থামল। তারপর সাদা কাপড়ের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটা মানুষের হাত নয়, চামড়া কুঁচকে কালচে হয়ে গেছে। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো ছুরির মতো ধারালো। সেই হাতটা ধীরে ধীরে রিয়াদের কবজি চেপে ধরল, বরফের মতো ঠান্ডা। রিয়াদ প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু যতই টানে হাতের চাপ ততই শক্ত হয়ে যাচ্ছে। ঠিক তখনই কাপড়টা আস্তে আস্তে সরে গেল। যে মুখটা দেখা গেল তা দেখে রিয়াদের বুকের ভেতরটা যেন থেমে গেল। স্ট্রেচারের ওপর শুয়ে আছে রিয়াদ নিজেই। একই মুখ, একই পোশাক, একই ঘড়ি, শুধু পার্থক্য একটাই, স্ট্রেচারের রিয়াদের বুক চিরে সেলাই করা, 2 চোখ খোলা, আর ঠোঁটে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, তুই অনেক দেরি করলি। রিয়াদ চিৎকার করে হাত ছাড়িয়ে পিছিয়ে এল। সুমন আর নাফিসও আতঙ্কে জমে গেছে। হঠাৎ করিডোর জুড়ে সাইরেন বেজে উঠল। ট্রিন, ট্রিন, ট্রিন। তার সঙ্গে একটা কর্কশ কণ্ঠস্বর চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। অপারেশন থিয়েটারে 3 জন নতুন রোগী পৌঁছে গেছে। সার্জিক্যাল টিম প্রস্তুত থাকুন। ঘোষণাটা বারবার বাজতে লাগল। তারপর সব লাইট লাল হয়ে গেল। পুরো হাসপাতাল রক্তের মতো লাল আলোয় ডুবে গেল। দূরের করিডোর থেকে ধীরে ধীরে কয়েকটা স্ট্রেচার এগিয়ে আসছে। প্রতিটা স্ট্রেচারের পাশে মুখহীন ডাক্তার, তাদের হাতে চকচকে অস্ত্রোপচারের যন্ত্র। তারা কোনো তাড়াহুড়ো করছে না, ধীরে, খুব ধীরে, যেন জানে শিকার কোথাও পালাতে পারবে না। সুমন হঠাৎ চিৎকার করে বলল, লিফট। করিডোরের বাঁ পাশে একটা পুরনো লিফটের দরজা খোলা। 3 জন দৌড়ে ভেতরে ঢুকে পড়ল। রিয়াদ কাঁপা হাতে বন্ধ বোতাম চাপল। দরজা ধীরে ধীরে বন্ধ হতে লাগল। ঠিক বন্ধ হওয়ার আগ মুহূর্তে একজন মুখহীন ডাক্তার দরজার ফাঁকে তার লম্বা হাত ঢুকিয়ে দিল। দরজা আর বন্ধ হচ্ছে না। ডাক্তারটা আস্তে আস্তে হাত বাড়িয়ে রিয়াদের দিকে এগোচ্ছে। তার আঙুলের ডগা প্রায় রিয়াদের গলায় ছুঁয়ে গেছে। রিয়াদ মরিয়া হয়ে আবার বোতাম চাপল। হঠাৎ লিফটটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে নিচে পড়তে শুরু করল। ধাম, ধাম, ধাম। মনে হচ্ছে লিফটের তার ছিঁড়ে গেছে। নাফিস চিৎকার করছে। সুমন মেঝে আঁকড়ে ধরেছে। রিয়াদ চোখ বন্ধ করে শুধু একটাই কথা বলছে, বাঁচাও। তারপর একটা বিকট শব্দ, ধরাম। সব অন্ধকার। কয়েক মিনিট, নাকি কয়েক ঘন্টা, কেউ জানে না। রিয়াদের প্রথমে জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল। সে হাসপাতালের বাইরে পড়ে আছে। সকাল হয়ে গেছে। রোদ উঠেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। বৃষ্টি নেই, ঝড় নেই। সুমন আর নাফিসও পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। 3 জনই বেঁচে আছে। রিয়াদ কষ্ট করে উঠে বসতেই দেখল সামনের ভবনটা আগের মতোই পরিত্যক্ত, ভাঙা, নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। তারা কোনো রকমে সেখান থেকে চলে গেল। কেউ আর কখনো সেই রাতের কথা বলতে চায়নি। ক্যামেরাটা পরে দেখা হল। রাতভর রেকর্ড করা ভিডিওতে শুধু অন্ধকার। কোনো ভূত নেই, কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই।
শুধু শেষ 10 সেকেন্ডে ভিডিওতে 3 জনকে দেখা গেল। তারা হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সামনে আরেকজন দাঁড়িয়ে, সাদা কোট পরা একজন বৃদ্ধ ডাক্তার। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, 3 জনের ছাইড়া দিলাম, কারণ হাসপাতালের ক্ষুধা এখনও মিটে নাই। ভিডিওটা এখানেই শেষ। রিয়াদ সেদিনই ভিডিওটা ডিলিট করে দেয়, কিন্তু অদ্ভুতভাবে পরদিন সকালে ভিডিওটা আবার মোবাইলে ফিরে আসে। তারপরের দিনও শেষ পর্যন্ত রিয়াদ মোবাইলটাই ভেঙে ফেলে। সে ভেবেছিল সব শেষ, কিন্তু সেদিন গভীর রাতে ঘুম ভেঙে যায় এক অচেনা শব্দে। টিং। হাসপাতালের রোগী ডাকার সেই পরিচিত বেল। সে চোখ খুলে দেখে, তার বিছানার পাশে সাদা পোশাক পরা সেই নার্স দাঁড়িয়ে আছে, মুখে আগের সেই ভয়ঙ্কর হাসি। সে খুব আস্তে বলল, ডিসচার্জ হয় নাই, আবার ভর্তি হইতে হইব। নার্সটা ধীরে ধীরে হাত বাড়িয়ে রিয়াদের কপালে ছোঁয়া দিতেই ঘরের সব আলো নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও আবার ভেসে এল স্ট্রেচারের চাকার শব্দ। কিড, কিড, কিড। রাতের নিস্তব্ধতায় স্ট্রেচারের চাকার শব্দটা যত কাছে আসতে লাগল, রিয়াদের বুকের ধুকপুক তত বেড়ে গেল। কিড, কিড, কিড। নার্সটা তখনও বিছানার পাশে দাঁড়িয়ে, তার চোখহীন মুখে অস্বাভাবিক একটা হাসি। সে খুব ধীরে আঙুল ঠোঁটে রাখল। চুপ, ওরা আসতেছে। ঘরের দরজাটা নিজের থেকেই খুলে গেল। ধীরে, খুব ধীরে। করিডোরের অন্ধকার থেকে 3 জন মুখহীন ডাক্তার স্ট্রেচার ঠেলে ঘরে ঢুকল। স্ট্রেচারের ওপর সাদা কাপড়ে ঢাকা একটা লম্বা দেহ। রিয়াদ বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার বাইরে তার নিজের বাড়ির করিডোর নেই। সামনে সেই একই হাসপাতালের করিডোর, দেয়ালে খসে পড়া রং, ছাদ থেকে ঝুলে থাকা ভাঙা ফ্যান, দূরে টিমটিম করে জ্বলছে হলুদ বাতি। রিয়াদ থেমে গেল, তার মাথায় যেন বজ্রপাত হল। সে বুঝল, সে কখনোই হাসপাতাল থেকে বের হতে পারেনি। যেদিন সকালে সে নিজেকে হাসপাতালের বাইরে দেখেছিল, সেটাও হয়তো হাসপাতালেরই তৈরি করা একটা মায়া। নার্সটা তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এই হাসপাতাল যারে পছন্দ করে তারে আর ছাড়ে না। ঠিক তখনই স্ট্রেচারের ওপরের সাদা কাপড়টা নিজে থেকেই সরে গেল। রিয়াদ তাকিয়ে দেখল, স্ট্রেচারের ওপর শুয়ে আছে একজন বৃদ্ধ, চোখ বন্ধ, বুকের ওপর 2 হাত ভাঁজ করা। মুখটা খুব পরিচিত। হঠাৎ তার মনে পড়ল, এই মানুষটাকে সে আগের ভিডিওর শেষ অংশে দেখেছিল, সেই সাদা কোট পরা বৃদ্ধ ডাক্তার। কিন্তু এবার তিনি মৃত। ঠিক তখনই মৃত বৃদ্ধের চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল। চোখের মণি পুরো সাদা। তিনি উঠে বসলেন, তারপর শান্ত গলায় বললেন, আমি এই হাসপাতালের শেষ প্রধান ডাক্তার ছিলাম। মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলাম, কিন্তু এক রাতে আমরা সবাই ভুল করেছিলাম। তার কণ্ঠস্বর বদলে গেল, আরও ভারী, আরও ভয়ঙ্কর। একসঙ্গে অনেক রোগী আইছিল, ওষুধ শেষ, বিদ্যুৎ নাই, অক্সিজেন নাই, বাঁচানোর উপায়ও নাই। তারপর তিনি মাথা নিচু করলেন, আমরা রোগীদের মরে যাওন দেই নাই, আমরা তাদের আত্মারে এই হাসপাতালের লগে বাইধা রাখছি। হঠাৎ পুরো করিডোরে একসঙ্গে অসংখ্য কান্নার শব্দ উঠল। আমারে ছাইড়া দেন, আমি বাড়ি যামু, আমার পোলা অপেক্ষা করতেছে, আমার মায়াডারে একবার দেখতে দেন। বৃদ্ধ ডাক্তার 2 কান চেপে ধরে চিৎকার করলেন। চুপ। এক মুহূর্তেই সব শব্দ থেমে গেল। তিনি ধীরে ধীরে রিয়াদের দিকে তাকালেন। এখন হাসপাতাল নিজের রোগী নিজেই বেছে নেয়। যেই একবার কৌতূহল নিয়ে ঢোকে, সে আর আগের মানুষ থাকে না।
ঠিক তখনই রিয়াদের পকেটের মোবাইলটা নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা হাসপাতাল। কাঁপতে কাঁপতে সে কলটা ধরল। ওপাশ থেকে খুব ছোট্ট একটা মেয়ের কণ্ঠ ভেসে এল। ভাইয়া, আমারে খুঁজে দেন, আমি নিচতলায় একা। লাইনটা কেটে গেল। তারপর আবার ফোন, আবার একই লেখা হাসপাতাল। এবার একজন বৃদ্ধার কণ্ঠ, বাবা, আমারে কবর দেয় নাই। আবার কল কেটে গেল। তারপর একটার পর একটা কল আসতে লাগল, শত শত, হাজার হাজার। প্রতিটা কোলে একজন মৃত মানুষের কণ্ঠ। সবাই শুধু একটাই কথা বলছে, আমারে বের করেন। রিয়াদ কান বন্ধ করে বসে পড়ল। মোবাইলটা মেঝেতে ছুঁড়ে মারল, কিন্তু ফোন ভাঙল না, বরং স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। স্ক্রিনে লেখা নতুন ভর্তি সম্পন্ন, বেড নম্বর 16, রোগী রিয়াদ। তার নিচে লাল অক্ষরে আরেকটি বাক্য ধীরে ধীরে ফুটে উঠল, পরবর্তী রোগীর অপেক্ষা। ঠিক তখনই গল্পটা শুনতে থাকা আপনি যদি কল্পনা করেন যে হাসপাতালের করিডোরে একা দাঁড়িয়ে আছেন, হয়তো আপনারও কানে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে আসবে, কিড, কিড, কিড। মনে হবে কেউ একজন স্ট্রেচার ঠেলে আপনার দিকেই এগিয়ে আসছে। এখানেই শেষ হন্টেড হাসপাতাল এর বিভীষিকাময় কাহিনী। বলুন তো, আপনি যদি সেই পরিত্যক্ত হাসপাতালের সামনে দাঁড়াতেন, শুধু এক রাতের জন্য ভেতরে ঢোকার সাহস করতেন, নাকি গেট দেখেই ফিরে যেতেন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি এমন আরও গা শিউরে ওঠা টানটান রহস্য আর ভয়ঙ্কর বাংলা হরর গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এখনই হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। মনে রাখবেন, সব ভৌতিক গল্প কল্পনা হতে পারে, কিন্তু সব পরিত্যক্ত হাসপাতাল হয়তো শুধু পরিত্যক্ত নয়। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে হরর বাংলার পরবর্তী ভয়ঙ্কর গল্পে।